আমি ডাকছি কিন্তু ভাইয়া সারা শব্দ নেই। হঠাৎ ভাইয়া 2 হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছো ভাইয়া, ছাড়ো, তোকে মানা করেছিলাম না, তবুও আসলে কেন? ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। আদর ভাই আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, এত বড় কবে হলি, এইটুখানি মেয়ে খারাপ ভালোর কি বুঝিস তুই? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? চুপচাপ শুয়ে থাক। এর আগে আমি অনেকবার ভাইয়ের সাথে ঘুমিয়েছি, কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্ত অটল, ছাড়বে না মানে ছাড়বেই না। চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে। একটু নড়লো না পর্যন্ত পুরো 5 মিনিট পর ছাড়লো। আমাকে ছেড়ে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম। ভাইয়া আমি তাহলে যাই। বিরক্ত নিয়ে জবাব দিল, তাহলে এসেছিস কেন? খাবারটা দিতে। আমি কি বলেছিলাম আমি খাবো? রাতে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করে, তাই দিতে এসেছিলাম। শুধু দিলেই হবে? খাইয়ে দিবে কে শুনি? মানে বাংলাতেই তো বললাম, না বোঝার মতো করে তো বলিনি। আমি খাইয়ে দিব তাই বলছো? দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া এসব তুমি কি বলছো? কেউ দেখলে সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নেই। আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট গিয়েছে, বাকি 55 মিনিটে খাওয়া সহ আরো অনেক কিছু ঘটতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর, তা না হলে আমি কি করব ভালো করেই জানিস। আর হ্যাঁ, এই 55 মিনিটে কেউ উপরে আসে তোর দূর টিভির রুম থেকেও বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। ভাইয়ার কথায় বেশ অবাক হলাম। কি চাই ভাইয়া আমার কাছে? এমন অদ্ভুত আচরণ করে কেন? ও কি আমাকে খারাপ নজরে দেখে? কিরে কি ভাবছিস? কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, তুমি সিরিয়াল দেখো ভাইয়া? আমি সিরিয়াল দেখবো কেন? আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড, আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম। যাই হোক, তুই অযথা সময় নষ্ট করছিস, সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দ্য ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দিব। বলে ভাইয়া চলে গেল। ভাইয়ের আচরণের আগা মাথায় কিছুই বুঝতে পারছি না। ওই সুযোগ খুঁজছিল মানে কি? তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি? আমার ভাবনার ছেদ বলল ভাইয়ের ভিজার টাওয়ালের ছোঁয়ায়। ভাই ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। অবাক চোখে তাকালাম। মাঝে মাঝে কি নিয়ে এত ভাবতে বসিস, দেখলেই মেজাজ খারাপ হয়। বলেই ভাই এসে আমার গা ঘেঁষে বসে পড়লো। তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল, নেই শুরু কর। আমি কোনো জবাব দিলাম না। এইভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? জাগে নেই শুরু কর। জানি না কেন নিজের অজান্তেই প্রশ্ন করে বসলাম, ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? তোমার হাতে কি ব্যথা? ভাইয়া একটু থমকে গিয়ে আমার দিকে তাকালো, তারপরে ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলল, ব্যথা, খুব ব্যথা, তবে হাতে নয় বুকে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কি বলছো? আগে বলোনি কেন তোমার শরীর খারাপ? এই জন্যই সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে তাই না? আমি এখনই কাকিমণিকে ডেকে আনছি, দাঁড়াও। বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাই আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। কি বলো ভাই, আমাকে আটকালে কেন? তোমাকে ওষুধ দিতে হবে না? তোর বয়স কত রে? এটা আবার কেমন প্রশ্ন? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন? ভালো করেই জানি। তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি? জেনে বুঝেই প্রশ্ন করেছি। আচ্ছা তুই বড় হোস না কেন? আমি ছোট কে বললো? ক্লাস 9-এ পড়ি ভাই, মোটেও ছোট না। আমিও সেটাই বলতে চাইছি। ক্লাস 5-এ পড়ে বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বোঝে। শুধু তুই একটা মাথা মোটা। আজব তো, তোমার অসুখ করেছে, ওষুধ দিব, এতে মাথা মোটার কি হলো? এটা কোনো অসুখ? তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না। জাগে নেই, খাওয়া শুরু কর তাড়াতাড়ি। শুধু শুধু সময় নষ্ট করিস না। আগে কাকিমণিকে বলে আসি তোমার শরীর খারাপ। চুপ, একটাও কথা বলবি না, চুপচাপ বসে খাওয়া। কথায় কথায় এত বকো কেন? তাহলে কি মারতে হবে? উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম। ভাইয়া ফোন টিপতে টিপতে খাচ্ছে। খেতে খেতে আবার প্রশ্ন করলো, ভর্তির কি হলো? মা কি বললো? এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমণি নিষেধ করেছেন ভাইয়ের স্কুলে পড়তে, তাই জবাব দিতে পারছি না। কিরে বল, ভর্তির ব্যবস্থা করতে পেরেছিস? ভাইয়া বলছিলাম তুমি একবার কাকিমণিকে বলো না, তাহলে আর কেউ আপত্তি করবে না। তোমার কথা তো বাসার সবাই শোনে। আমি বলবো কেন? আমার যাকে বলার তাকে তো বলেছি, আর তার সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানি? কারণ আমি কখনো উল্টো পাল্টা কথা বলি না, তাই সবাই শুনে, বুঝেছিস? এটা যদি উল্টো পাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাই এমন কেন নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়, কিন্তু সব এমন ভাবে করে যেন কেউ তাকে কোনো দোষ দিতে না পারে। এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটাকে দিবেন নাকি হাতে কামড় বসাবো? তাড়াতাড়ি খাবার নিয়ে আমতামতা করে বললাম, ভাই বলছিলাম কি আমি পুরো স্কুলে পড়লে হয় না? আমি এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। ভাইয়া হাত থেকে খাবারের
প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমি কিছু বুঝে ওঠার আগে ভাইয়ের রেগে আগুন হয়ে গিয়েছে। ভাইয়া হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু শব্দে কাকিমণিকে ডাকতে লাগলো। সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভাইয়া প্রচন্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণটা কি বুঝলাম না। মা আবার রুমে এসে তো একবার ভাইকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম, কি হয়েছে ভাইয়া, কাকিমণিকে ডাকছো কেন? আমাকে বলো না, আমি করে দিচ্ছি। ভাইয়া অগ্নি দৃষ্টিতে একবার তাকালো কিন্তু কিছু বললো না। ভাইয়ার ডাকার ভাঙচুরের শব্দে কাকিমণি, আমার মা সহ সবাই ছুটে আসলো। এসে প্লেটার খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলো। কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি ব্যাপারে জয়, কি হয়েছে? ভাইয়া শান্ত করে বলল, মা আজ আমি নিচে খেতে যাইনি কেন? কাকিমণি অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিল, তুই ঘুমিয়ে গিয়েছিলি তাই। এবার ভাইয়া চিৎকার করে বলে উঠলো, তাহলে এই মেয়েটার সাহস হলো কি করে আমার ঘুম ভাঙানোর? ভাইয়ের চিৎকারে ঘরের সবাই কেঁপে উঠেছে, বিশেষ করে আমি। কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল, না মানে বাবা না খেয়ে ঘুমোলে শরীর খারাপ করতো তাই আর কি। থামো মা, আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন খেতে হবে না। সব সময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর ভুলগুলো দেখো না। ওর বয়সী মেয়েরা কত পটু, আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওকে বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে আমি নিজেই জানি না। এবার ভাই আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে, আমার কথা মানতে হবে, বুঝেছিস? তুই এমন অগোছালো ছন্দ ছাড়া পশুর মতো চলা যাবে না। যদি আমার কথা না শুনিস তোর সাথে কি ঘটবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাইয়ার হঠাৎ সুর বদলানোটা আমার সহ্য হলো না। চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো। আমাকে কাঁদিয়ে ভাইয়া হয়তো শান্তি পেয়েছে, তাই হঠাৎই সব রাগ থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেল। অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো। ভাইয়ের আচরণে এতক্ষণই সবাই অবাক হয়েছে, তবে সবচেয়ে বেশি অবাক আমার মা হয়েছে। কারণ মা দুপুরের ঘটনা জানে না, আজ সন্ধ্যাবেলা আমাদের এখানে এসেছে। আমি ইচ্ছে করেই মাকে কিছু বলিনি। মা এইসব দেখে বলল, ভাবি আমার মনে হয় আদিবার এখানে থাকাটা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা ঘটেছে, কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি তাই প্রশ্ন করিনি। মায়ের কথায় কাকিমা লজ্জা পেলেন, তাড়াতাড়ি বললেন, শাহানা তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছু হয়নি। আসলে আদি বুঝতে পারেনি। ভাবি তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতোই আগলে রাখো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আদিবা একটু দুষ্টু প্রকৃতির মেয়ে। গ্রামে তো সারাদিন ছোটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না। ও এখানে থাকলে সমস্যা হবে। তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই, সাদিয়া এখানে থাকো। মায়ের কথা শেষ হওয়ার আগেই ভাইয়া বলে উঠলো, চাচি আম্মা তুমি কি বোঝাতে চাইছো? বা তোমার মেয়েদের আদর করেন আর আমি তোমার মেয়ের উপর অত্যাচার করি? সিসি বাবা কি বলছিস? আমি এভাবে বলতে চাইনি। তুমি কি বললে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আদিবার বড় ভাই। আদিবার সাহস হয় কি করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার? আর তুমি না কি করে ওকে লাই দিচ্ছ? কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা? ও দরজা উতলে পড়ছে তাই না? বানিয়েছে তো একটা জঙ্গলি। ও যে এমন বোকা প্রকৃতির তাতে তোমার তো কিছু আসে যায় না। লোকে যা বলার আমাদের বলবে। বলবে বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি। তোমরা এইভাবে লাই দিলে মানুষ হবে কি করে? ছোটাছুটি করা খুব ভালো কাজ বুঝি। কেমন এলোমেলো চুল, ড্রেস আপের কোনো ছিঁড়ি ছাদ নেই। কারোর সাথে সুন্দর ভাষায় ঠিক মতো কথাও বলতে পর্যন্ত পারে না। ভাইকে থামানোর জন্য কাকিমা বলল, হয়েছে ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না। যেমন আছে বেশ আছে। তাই নাকি? তুমি ওর মার্কশিট দেখেছ? গোল্লা পেয়েছে, গোল্লা বুঝেছ? আমি ওর বড় ভাই, আমি আমার দায়িত্ব পালন করছি, এতে কারো কিছু বলার নেই। এমনকি চাচি আম্মুরও না। আদিবা গ্রামে যাবে না আর স্কুলও বদলাবে না। ও আমার স্কুলেই পড়বে, আমার সাথে যাবে, আমার সাথে আসবে, আর বাসাতেও মানুষের মতো করে থাকবে, গায়ে ভূতের মতো না। ভাইয়ের কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে এত অপমান করতে পারছে? গ্রামে তো সবাই এমন ভাবেই থাকে, তাই বলে এইভাবে অপমান করতে হবে? না, এই গন্ডারের কাছে আমি থাকবো না, কিছুতেই না। কিন্তু যেভাবে বললো মা আমাকে কিছুতেই নিয়ে যাবে না, তবে শেষ একটা চেষ্টা করতেই হবে। আমি 70% নাম্বার পেয়েছি ভাইয়ের চেয়ে ভালো রেজাল্ট আমার দরকার নেই, আর আমি যেমন আছি তেমনই ভালো, বুঝেছো? আমি চলে যাব। কথা শেষ করার আগে ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, অনেক বলেছিস আর না। রাতটা অনেক লম্বা, আগে রাত পার হোক, তারপর দেখা যাবে সকালে কে যায় আর কে থাকে। বৌদি হন হন করে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে, তারই ইঙ্গিত দিয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল, শাহানা কিছু মনে করো না, আসলে বেশি আদরে ছেলেটা উচ্ছন্নে গিয়েছে, কারো কথা শোনে না। কি বলছো ভাবি? জয় উচ্ছন্নে যাবে কেন? ওর মতো ছেলে লাখে একটা হয়। নিজের বোনের কথা এত কিভাবে বলো তো? জয় যা যা বললো সবই ঠিক বলেছে, আদিবার বদলানো দরকার। আমিও তো চাই আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক। ওইখানে থাকলেই সব ভালো হবে, দেখে নিও। এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমি জানি। বন্ধ করে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমি জানি।
আদিবার অনিচ্ছা সত্ত্বেও আদিবাকে আদিত্যদের বাসাতেই থাকতে হলো, আর স্কুলও বদলাতে পারলো না। আদিত্যের নজরদারি থেকে মুক্তি মিলল না তার। এইভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রাত 10টা, কিন্তু আদিবার বাসায় ফেরার নাম নেই। আদিবা কখনো রাতে বাইরে থাকা তো দূর, স্কুলে ছাড়া সে বাসার বাইরে পর্যন্ত যায় না। স্কুলেও যায় আদির সাথে, মোট কথা আদিবা একা একা কোথাও যায় না, তাই বাসার সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। সময় যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে, কিন্তু কেউ পুলিশে কমপ্লেন করতে পারছে না, কারণ সবার ধারণা এর পেছনে আদির হাত আছে। জেনে শুনে নিজের ছেলের বিপদ কেই বা ডেকে আনতে চায়। আদিত্যের বাবা মা সহ আদিবার মা এবার আদিত্যের রুমে গেলেন। আদিত্যের বাবা কড়া গলায় বললেন, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আদিবাকে ফিরিয়ে আনবি, তা না হলে আজ আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বাবার কথা শুনে আদি গাছেরা ভাব নিয়ে জবাব দিল, আমি কি করে ফিরিয়ে আনবো? আমি জানি না কেউ কোথায়। আমাদেরকে কি তোর এতটাই বোকা মনে হয়? আদিবা হারিয়ে যাবে আর তুই শান্ত মনে বাসায় বসে থাকবি, এটাও বিশ্বাস করতে হবে? তুই যদি না জানতে আদিবা কোথায়, তাহলে এতক্ষণে সারা শহর মাথায় করে ফেলতি। এমন ভাবে বলছো যেন আদিবা আমার প্রেয়সী, তার জন্য আমার দেওয়ানা হয়ে যেতে হবে। না, আমি সে কথা বলিনি। তুই যে পরিমাণ উশৃঙ্খল, তোকে না বলে বাইরে যাওয়ার অপরাধে তুই আদিবাকে আকাশ পাতাল খুঁজে নিয়ে আসতি আর তারপর শাস্তি দিতি, সেটা আমরা সবাই জানি। মা, তুমি আজকাল একটু বেশি কথা বলো। আমি জানি না আদিবা কোথায়, আর এত চিন্তা করার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। তোমরা এখন আমার রুম থেকে যাও, কাল আমার এক্সাম আছে, পড়তে হবে। আমরা কিন্তু পুলিশে যাব। যাও, মানা করেছে কে? পুলিশের কাছে গেলে প্রথম তোর নামটাই বলবো। এমন ভাবে কথা বলছো যেন আমি একজন কিডন্যাপার, ওকে কিডন্যাপ করেছি। মা, ফালতু কথা বাদ দিয়ে যাও তো এখান থেকে, আমার আর ভালো লাগছে না এইসব। আদিত্য সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সবার নির্ঘুম একটা রাত কাটালো। সারা রাতেও আদিবা বাসে ফিরেনি। ভোরবেলা বাসার কাজের মহিলা দৌড়াতে দৌড়াতে বাসায় ছাদ থেকে নিচে নেমে আসলো। খালুজান, জলদি ছাদে চলেন, আদিবা আফামনি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শোনা মাত্র সবাই ছুটলো ছাদের দিকে। ছাদে গিয়ে সবার চোখ চরক গাছ। সত্যি আদিবা পড়ে আছে, হাত পা বাঁধা, মুখেও টেপ লাগানো। আদিবার মা নিচে বসে আদিবার মাথা কোলে নিয়ে চোখের জল ছেড়ে দিলেন। আদিত্যের বাবা তাড়াতাড়ি আদিবাকে ঘরে নিয়ে এসে চোখে মুখে পানি দিলেন। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফিরলো, কিন্তু তার চোখ মুখে ভয়ের ছাপ। সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আদিবার শান্ত করার জন্য আদির বাবা বললেন, তোর এই অবস্থা কে করেছে আদিবা? একবার শুধু বল, তারপর আমি তার কি অবস্থা করি শুধু দেখবি। আদিত্যের বাবা কড়া গলায় বললেন। আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল, ভাইয়া। কথাটা শোনা মাত্র খেপে গেলেন আদির বাবা। আদিত্যের এত সাহস, আজ ওর একদিন কি আমার একদিন। তিনি রাগে ছটফট করতে করতে ছুটে গেলেন আদিত্যের ঘরে। আদি ঘুমাচ্ছিল। আহমেদ সাহেব তাকে ঘুম থেকে জাগার সুযোগ না দিয়ে নিজের বেল্ট দিয়ে মারতে শুরু করলেন। আদি কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা আঘাত পড়লো তার পিঠে। আদি উঠে বোঝার চেষ্টা করতে লাগলো কি হয়েছে, কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হলো না। আহমেদ সাহেব আদিকে টেনে নিচে নিয়ে আসলেন, তারপর সর্বোচ্চ শক্তিতে মারতে শুরু করলেন। সেখানে সবাই উপস্থিত থাকলেও আজ কেউ বাধা দিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আদিত্য নিজেও বাধা দিচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো তাকে এইভাবে মারা হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছে। আহমেদ সাহেব মারতে মারতে হাঁপিয়ে উঠলেন। আদিকে ছেড়ে দিয়ে বলতে লাগলেন, তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমাদের অন্যায় হয়েছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। আদিত্যের বাবাকে শান্ত করার জন্য তার মা আর আদিবার মা এগিয়ে আসলেন। ভাইজান, আপনি শান্ত হন। এমন উত্তেজিত হলে আপনার শরীর খারাপ হবে। সাহারা ঠিকই বলেছে, তুমি শান্ত হও। কোন পাপে এমন ছেলে জন্ম দিয়েছিলাম বলতে পারবি না? ইচ্ছে করছে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। ভাইজান, আদিত্য ছেলে হিসেবে খারাপ নয়। সমস্যাটা হচ্ছে ও আদিবাকে সহ্য করতে পারে না, আর আদিবাও অনেক উল্টো পাল্টা কাজ করে। তাই আমি বলি কি, আদিবাকে নিয়ে গ্রামে ফিরে চাই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দয়া করে আপনারা আমাকে আর বাধা দিবেন না। প্রশ্নই ওঠে না, আদিবা কোথাও যাবে না। কারো যদি যেতে হয় আদি যাবে। এই বাসায় ওর আর কোনো জায়গা নেই। এই কুলাঙ্গার বেরিয়ে যা। আদিত্য এবারেও কোনো জবাব দিল না, শুধু রক্তবর্ণ চোখে আদিবার দিকে একবার তাকালো। আদিবা ভীত হরিণীর মতো চুপসে গেল। ভাইজান, আমি রাগের মাথায় কিছু বলছি না। আপনারা নিজের সংসার আছে, তার উপর আমাদের সংসারটাও আপনাকেই দেখতে হয়। এত কিছুর পর 4 জনকে ভালো স্কুলে পড়ানো অনেক টাকার ব্যাপার, তাই আমি ভাবছি আদিবার বিয়ে দিয়ে দিব। কথাটা শুনে উপস্থিত সবাই সংভীত হয়ে গেল। আদিত্যের মা অবাক কণ্ঠে বললেন,
তুমি কি পাগল হয়ে গেছো শাহানা? কিসব বলছো? আমি যা বলছি ভেবেই বলছি ভাবি, আদিবার বিয়ের বয়স না হলেও ও আর ছোট নেই। আগের দিনে মেয়েদের এই বয়সেই বিয়ে হতো। তাছাড়া গ্রামে এখনো হয়। এখানে আসার আগে চেয়ারম্যানের ছেলে ওকে পছন্দ করে প্রস্তাব দিয়েছিল। ভাবছি গ্রামে গিয়ে কথাটা এগোবো, কিন্তু কোনো কিন্তু না। মেয়েদের এত পড়াশোনার দরকার কি? এত পড়ে কি হবে? বিয়ের পর জামাই পড়ালে পড়বে, না পড়ালে সংসার করবে। আদি এতক্ষণ কিছু না বললেও শরীরের আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করছে। হঠাৎ করে সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিত সবাই চরম অবাক হলো, কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যত যাই হয়ে যাক, সে কাঁদে না। এই বয়সী কোনো ছেলেই সহজে কাঁদে না। তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করছে। হঠাৎ করে সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিত সবাই চরম অবাক হলো, কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যত যাই হয়ে যাক, সে কাঁদে না। এই বয়সী কোনো ছেলেই সহজে কাঁদে না। তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আদির মা নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন ছেলের কাছে। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা। বাবা, বেশি ব্যথা করছে, হাসপাতালে যাবি? আদি কোনো উত্তর দিল না। চোখ মুছে নিচের মাকে একবার জড়িয়ে ধরলো, তারপর উঠে বাসার মেইন দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে তার মা বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? আদি উত্তর দিল না। আদির বাবা বলে উঠলেন, আদি খেতা বন্ধ করো রুবিনা, এইটুকু ওর পাও না, ভুলে যেও না ও কি করেছে। বেরিয়ে যা এখনই। আদি আস্তে আস্তে দৃষ্টিসীমার বাইরে চলে গেল।